Hello, welcome to the channel Education from Beginners to the Advance. আমি চলে এসেছি, তোমাদের কথা দিয়েছিলাম যে আমি সিটেটে প্র্যাকটিস সেট নিয়ে আসব। তো আজকে আমি সিটেটের প্র্যাকটিস সেট নিয়ে এসেছি, তবে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি যে পোর্শনটা আছে সেই পোর্শনের কতগুলো প্রশ্ন তোমাদের সামনে আমি নিয়ে এসেছি। তোমরা আস্তে আস্তে দেখতে থাকো প্রশ্ন এবং অবশ্যই তার উত্তরগুলো। এগুলো খুব ইম্পর্টেন্ট, সিটেট 2021 মানে 2021 জন্য খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন ফর সিটেট। সো লেটস গো সি দ্য ফার্স্ট কোশ্চেন ইজ, মানে প্রথম প্রশ্নটা হলো যে প্রথম প্রশ্নটা বলার আগে একটু ছোট্ট করে বলে নিই যে সিটেটের যে কোশ্চেন পেপার যে আসবে সেটা কিন্তু ইংলিশ অথবা হিন্দি ল্যাঙ্গুয়েজে দেওয়া যায়। বাংলাতে তো আসবে না। যারা ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টস বা যারা বাংলা মিডিয়ামের স্টুডেন্টস তাদের জন্য বাংলায় প্রশ্নপত্র পাবে না, হয় ইংলিশ না হিন্দি। এবার যারা বাংলা প্রেফারেন্স করছো তাদের ইংলিশেই সুবিধে। তো আমি ইংলিশ কোশ্চেনগুলো দিয়েছি ইংলিশে, কিন্তু আমি বাংলাতে বুঝিয়েও দেব, তার জন্য কোনো অসুবিধা হবে না। তাহলে চলে যাওয়া যাক। সেটা হচ্ছে যে ফার্স্ট কোশ্চেনটা কী আছে তোমরা দেখো, এমসিকিউ টাইপ কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন ইজ প্রাইমারিলি দ্য ডেভেলপমেন্ট অফ চাইল্ড ইজ ডিপেন্ড অন, অর্থাৎ শিশুর যে বিকাশ সেটি কিসের ওপর নির্ভর করে। প্রাইমারিলি দ্য ডেভেলপমেন্ট অফ চাইল্ড ইজ ডিপেন্ড অন প্যারেন্টস, পিতামাতা, এনভায়রনমেন্ট, স্কুল ক্লাইমেট নাকি সোসাইটি। অর্থাৎ পিতামাতা, পরিবেশ, না স্কুলের যে চারিদিকের ধরো ব্যবস্থাপনা বা পরিবেশ সব মিলিয়ে যে হয় স্কুল ক্লাইমেট যেটা, নাকি সোসাইটি, সমাজ, কোনটার ওপর প্রাথমিকভাবে শিশুর বিকাশ নির্ভর করে। অবশ্যই আমি যদি প্রাইমারিলি কথাটার দিকে গুরুত্ব দিই তাহলে কিন্তু হবে অবশ্যই এনভায়রনমেন্ট। বোঝা গেল? তাহলে প্রথম প্রশ্নের উত্তর অ্যান্সার এনভায়রনমেন্ট। প্রাইমারিলি দ্য ডেভেলপমেন্ট অফ চাইল্ড ইজ ডিপেন্ড অন এনভায়রনমেন্ট, অর্থাৎ পরিবেশের উপর প্রাথমিকভাবে শিশুর বিকাশ। প্রাইমারি দ্য ডেভেলপমেন্ট অফ চাইল্ড ইজ ডিপেন্ড অন এনভায়রনমেন্ট। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো। নেক্সট কোশ্চেন বলেছে দ্য অরিজিন প্লেস অফ বিহেভিয়ারাল ইনস্টিংক্ট ইন চাইল্ড ইজ, মানে এই যে বিভিন্ন রকম আচরণ করার যে একটা প্রবণতা সব মানুষের মধ্যেই থাকে, তার অরিজিন অর্থাৎ উৎপত্তি where, কোথা থেকে। দ্য অরিজিন প্লেস অফ বিহেভিয়ার ইনস্টিংক্ট ইন চিলড্রেন ইজ, কোনটা হবে? হেরিডিটি, এনভায়রনমেন্ট, স্কুল, নাইবারহুড। কোথা থেকে উৎপত্তি হয়? প্রথম যে বিহেভিয়ারাল ইনস্টিংক্ট বা এই আচরণ করার প্রবণতা বলছে, যে আচরণ করার প্রবণতা সেটা কোথা থেকে আসে? না, হেরিডিটি থেকে। ওকে, নেক্সট আমরা চলে যাই পরের প্রশ্ন কি বলছে। চিলড্রেনস লার্নিং ইজ অ্যাফেক্টেড মোস্ট বাই, মানে যে শিশু বা শিক্ষার্থী তাদের যে শিখন সেটা সব থেকে বেশি কার দ্বারা প্রভাবিত হয়? কার দ্বারা? এখানে চারটে পয়েন্ট রয়েছে, অপশন রয়েছে। মোটিভেশন, ইন্টারেস্ট, ইন্টালেকচুয়াল এবিলিটিস অ্যান্ড ফিজিক্যাল অর্গানাইজেশন। ঠিক আছে, মোটিভেশন মানে বলছে এখানে মানে হচ্ছে প্রেরণা, আমরা জানি। ইন্টারেস্ট মানে হচ্ছে আগ্রহ, সেটাও আমরা জানি। ইন্টালেকচুয়াল এবিলিটিস কি বলবো, অনেকে বলে না এই ব্যক্তিটি খুব ইন্টালেকচুয়াল চিন্তা ভাবনা, সেরকম এই ইন্টালেকচুয়াল ক্ষমতাটা যার মধ্যে থাকে সেই ইন্টালেকচুয়াল ক্ষমতার কথা বলছে। আর নেক্সট বলেছে ফিজিক্যাল অর্গানাইজেশন, মানে আমাদের যে শারীরিক একটা গঠন বা ব্যবস্থাপনা, শরীরের যে গঠনটা রয়েছে সেটা। তাহলে এই চারটে পয়েন্ট আমি বোঝালাম কি, সেটা মধ্যে কোনটি চিলড্রেন্স লার্নিং ইজ অ্যাফেক্টেড মোস্ট বাই, মানে কোনটার দ্বারা শিশুর শিখন মানে যেটা শিখছে সেটা খুব অ্যাফেক্টেড হয়। বোঝা গেল? আচ্ছা, যদি আমি বলি ফিজিক্যাল অর্গানাইজেশন, শিশুর শরীরের কোনো জায়গায় যদি কোনো খুঁত থেকে থাকে তাহলে কিন্তু
মানে যদি বলি নেগেটিভ দিক দেখতে থেকে থাকে তাহলে সেটা লার্নিংয়ের ক্ষেত্রে কোনো প্রভাব ফেলতে পারে না। বোঝা গেল? আচ্ছা, নেক্সট আমি যদি বলি ইন্টেলেকচুয়াল এবিলিটিস, মানে তার একটা একদম আলাদা ধরনের একটা ক্ষমতা যেটা দিয়ে খুব সুন্দর যুক্তি দিতে পারে, খুব সুন্দর কথাবার্তা বলে, ইন্টেলেকচুয়াল এবিলিটিস, সেটাও কিন্তু শিখনের ক্ষেত্রে কোনো প্রভাব ফেলে না। আগ্রহ প্রভাব ফেলে, মোটিভেশন, আগ্রহ, তোমার যদি কোনো বিষয়ে কোনো আগ্রহ না থাকে তাহলে কি তুমি সেই বিষয়টা শেখো না? সেটা কি তুমি বলতে পারবে? আজ অঙ্কের প্রতি কারোর আগ্রহ নাই থাকতে পারে, তাহলে কি অঙ্ক কেউ শিখতে পারে না? শেখে। তাহলে মোটিভেশন মানে প্রেরণা, মানে মোটিভেট করা, কাউকে মোটিভেট করা কোনো কিছু শেখার জন্য, সেটা লার্নিংয়ে কি এফেক্ট করে? তাহলে এই দুটোর মধ্যে কিন্তু আমরা একটুখানি কনফিউজ হয়ে যাচ্ছি, ইন্টারেস্ট না মোটিভেশন। এখানে বলছে মোস্ট, কোনটা বেশি করে, তোমার আগ্রহ করে না মোটিভেশন করে? অবশ্যই কিন্তু প্রেরণা অর্থাৎ মোটিভেশন। চিলড্রেন্স লার্নিং ইজ অ্যাফেক্টেড মোস্ট বাই মোটিভেশন, প্রেরণা। তোমাকে যদি কেউ কিছু বাজে নম্বর পেলে ধরো কোনো সাবজেক্টে, দেন কেউ যদি তোমাকে খুব মোটিভেট করে তাহলে তুমি কিন্তু পরের বার সেই সাবজেক্টটা পড়ার প্রতি উদ্বুদ্ধ হও বা সেই কাজটি করার প্রতি উদ্বুদ্ধ হও। এটা হচ্ছে মোটিভেশন, যার দ্বারা চিলড্রেন্স লার্নিং অ্যাফেক্টেড হয়। নেক্সট প্রশ্ন আমরা চলে যাই। বলেছে দ্য স্টুডেন্ট ক্যান বি ট্রেন্ড ইন সোশ্যাল বিহেভিয়ার থ্রু কারিকুলাম, সোশ্যাল অ্যান্ড কালচারাল প্রোগ্রাম ইন স্কুল, ডিসিপ্লিন, ক্লাসরুম টিচিং। কোন জিনিসটার দ্বারা স্টুডেন্টের সোশ্যাল বিহেভিয়ার ট্রেন্ড হয়ে থাকে, মানে ট্রেনিংয়ের মধ্যে দিয়ে যায়? কোনটার মধ্যে? যে কারিকুলাম, পাঠ্যক্রমের মধ্যে দিয়ে স্টুডেন্টের সোশ্যাল বিহেভিয়ার ট্রেন্ড হয়, নাকি সোশ্যাল অ্যান্ড কালচারাল প্রোগ্রাম ইন স্কুল, মানে এই বিভিন্ন রকম সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠান স্কুলের, সেটার মধ্যে দিয়ে তার বিহেভিয়ার ট্রেন্ড হয়, নাকি ডিসিপ্লিন মানে নিয়ম শৃঙ্খলা পালনের মধ্যে দিয়ে তার সামাজিক যে আচরণ সেটা হয়, না ক্লাসরুম টিচিং মানে শিক্ষক যে ক্লাসের মধ্যে যখন টিচিং দিচ্ছে সেই সময় তার যে সোশ্যাল বিহেভিয়ার সেটা ট্রেন্ড হয়? এই চারটের মধ্যে কোন পয়েন্ট? অবশ্য করেই 4-এর কিন্তু উত্তরটা হবে বি, মানে পাঠ্যক্রমের মধ্যে দিয়ে কখনো বিহেভিয়ার ট্রেন্ড হতে পারে না, সোশ্যাল বিহেভিয়ার সামাজিক। সোশ্যাল অ্যান্ড কালচারাল প্রোগ্রাম ইন স্কুল, বিভিন্ন রকম সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে কিন্তু তাদের সোশ্যাল বিহেভিয়ার ট্রেন্ড হয়ে থাকে। ডিসিপ্লিনের মধ্যে দিয়েও হয়ে থাকে, কিন্তু যদি বলি সব থেকে বেশি কোনটার মধ্যে দিয়ে হয় তাহলে কিন্তু সোশ্যাল অ্যান্ড কালচারাল প্রোগ্রাম ইন স্কুল। তোমরা কিন্তু একটা জিনিস সবসময় মাথায় রাখবে, এমন দুটোর অপশান থাকবে সেই অপশান দুটো কনফিউজ হয়ে যাবে, যেমন এই দুটো অপশনের মধ্যে কিন্তু কনফিউজ হয়ে যাওয়ার মতো। আবার এই আমরা ওপরে বললাম আগে, যেমন ইন্টারেস্ট ও মোটিভেশনের মধ্যে কনফিউজ হয়ে যাওয়ার মতো। ওই দুটোর মধ্যে কোনটার টেন্ডেন্সি বেশি ওই উত্তরটা হওয়ার জন্য, সেটাই কিন্তু আমাদের পছন্দ করতে হবে। তাহলে আমরা নেক্সট প্রশ্নে চলে যাই। নেক্সট কি আছে? উইদিন দ্য ক্লাসরুম দ্য ফ্যাক্টর হুইচ ইজ অ্যাফেক্টিং মোস্ট অফ দ্য স্টুডেন্টস লার্নিং ইজ, মানে ক্লাসরুমের ভেতরে কোন উপাদানটা হুইচ ইজ অ্যাফেক্টিং মোস্ট অফ দ্য স্টুডেন্টস লার্নিং, মানে শিক্ষার্থীদের শিক্ষণের ক্ষেত্রে ক্লাসরুমের মধ্যে কোন উপাদান, ক্লাসরুমের কোন উপাদানটা সবথেকে বেশি প্রভাবিত করে, কোন উপাদানটা সবথেকে বেশি প্রভাবিত করে? তাহলে দেখা যাক কি। ডিসিপ্লিন অফ দ্য ক্লাস, মানে ক্লাসরুমে যে ডিসিপ্লিন মেনটেন করা কি শিক্ষার্থীদের শিক্ষণের ক্ষেত্রে সবথেকে বেশি প্রভাবিত করে? না সাইকোলজিক্যাল এনভায়রনমেন্ট অফ দ্য ক্লাস, নাকি সোশ্যাল এনভায়রনমেন্ট অফ দ্য ক্লাস, অথবা ইকোনমিক এনভায়রনমেন্ট অফ দ্য ক্লাস? অবশ্য করে ইকোনমিক এনভায়রনমেন্ট অফ দ্য ক্লাস হবে না, কারণ কোনো ছাত্র বেশি অর্থনৈতিক দিক থেকে উচ্চবিত্ত পরিবার থেকে আসতে পারে, কেউ মধ্যবিত্ত, কেউ গরিব। গরিব এই ধরন কিন্তু কখনোই তোমার স্টুডেন্টের লার্নিংটাকে এফেক্ট করবে না। আবার বলছে সোশ্যাল এনভায়রনমেন্ট অফ দ্য ক্লাস, মানে সামাজিক যে পরিবেশ ক্লাসরুমে সেটা কি লার্নিং এফেক্ট করে? ভাবনা চিন্তা করে দেখো, সেটাও কিন্তু নয়। দেন বলছে সাইকোলজিক্যাল এনভায়রনমেন্ট অফ দ্য ক্লাস অ্যান্ড ডিসিপ্লিন অফ দ্য ক্লাস, মানে ক্লাসের যে নিয়ম শৃঙ্খলা মেনে চলা হচ্ছে, সেই যে ডিসিপ্লিনটা, ক্লাসটা ধরো খুব সাইলেন্ট, তাহলে সেটা কি শিক্ষার্থীর লার্নিং এফেক্ট করে? একটা পিন্ড অফ সাইলেন্স ক্লাসও শিক্ষার্থীর লার্নিং এফেক্ট নাই করতে পারে। তুমি ধরো পিন্ড অফ সাইলেন্ট ক্লাসে বসে আছো, কিন্তু তুমি কিছুই শিখছো না, কারণ তোমার শেখার সেই সময় কোনো ইচ্ছা নেই। ইচ্ছাটা কীভাবে বলছে? সাইকোলজিক্যাল, কিন্তু ইচ্ছা জিনিসটা কিন্তু আমাদের সাইকোলজিক্যাল। তাহলে কোনটা বেশি নির্ভর করছে? সাইকোলজিক্যাল এনভায়রনমেন্ট অফ দ্য ক্লাস, অবশ্য করেই, যেটা আমাদের সব থেকে বেশি স্টুডেন্ট লার্নিংয়ে প্রভাবিত করে। নেক্সট প্রশ্নে চলে যাই। নেক্সট বলেছে দেখো যে দ্য ডিউরেশন অফ ইনফ্যান্সি ইজ, দ্য ডিউরেশন অফ ইনফ্যান্সি ইজ বার্থ টু 2 years, বার্থ টু 6 years, 10 to 15 years,
5 to 7 ইনফ্যান্সি যে স্টেজটা রয়েছে, ঠিক আছে, আমাদের জীবন পর্যায়ের ইনফ্যান্সি, আমাদের তো অনেকগুলো চল, চাইল্ডহুড, ইনফ্যান্সি, তারপরে অ্যাডোলেসেন্স, তারপরে অ্যাডাল্ট, এই যে স্টেজগুলো রয়েছে স্টেজের মধ্যে কোনটা ইনফ্যান্সি, কোন স্টেজটা? ইনফ্যান্সি হচ্ছে বার্থ টু 6 ইয়ার্স, এটা হচ্ছে ইনফ্যান্সির স্টেজ। নেক্সট চলে যাই আমরা। আচ্ছা, বলেছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ দ্য মেইন ফ্যাক্টর ইন সোশ্যাল ডেভেলপমেন্ট অফ এ চাইল্ড ইন স্কুল এনভায়রনমেন্ট, মানে কোন উপাদানটি সোশ্যাল ডেভেলপমেন্টে চাইল্ডের ডেভেলপমেন্ট অফ এ চাইল্ড ইন স্কুল এনভায়রনমেন্টে কোন উপাদান সোশ্যাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে শিক্ষার্থীদের সাহায্য করে। আবার বলছি, স্কুলের পরিবেশে কোন উপাদানটি সামাজিক বিকাশে শিক্ষার্থীদের সাহায্য করে থাকে? সেটা হচ্ছে কারিকুলাম অ্যাক্টিভিটিস, ডিসিপ্লিন, কমিউনিটি ফিলিংস, কোনটা? এখানে উত্তর হবে 7-এর কোনটা উত্তর হবে, এটা হচ্ছে এ। হুইচ অফ দ্য ফলোয়িং মেইন ফ্যাক্টর ইন সোশ্যাল ডেভেলপমেন্ট অফ এ চাইল্ড ইন স্কুল এনভায়রনমেন্ট, এটা হবে কারিকুলাম। নেক্সট আমরা চলে যাই পরের প্রশ্ন বলেছে, দেখো হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ অ্যাডিকুয়েট মেজার্স টু মোটিভেট লার্নার, কোনটা শিক্ষার্থীদের মোটিভেট করছে লার্নিংয়ের ক্ষেত্রে? খুব সোজা প্রশ্ন, পানিশমেন্ট, প্রেস, ক্রিটিসিজম, পেনাল্টি। শাস্তি দেওয়া, প্রেস করা মানে তুমি কাজটা করেছো, বাহ খুব ভালো, পিঠে হাত বুলিয়ে দিল, দারুণ হয়েছে। ক্রিটিসিজম করা মানে খুদ বের করা। আর ডি হচ্ছে পেনাল্টি, মানে জানোই তো পেনাল্টি মানে কি তোমরা। তাহলে এই যে এটা কোনটা হবে, অবশ্যই প্রেস, মানে উৎসাহ দিচ্ছে, খুব সুন্দর হয়েছে কাজটা, এরকম বোঝা গেল। নেক্সট আমরা চলে যাই পরের প্রশ্নে। Sometimes a few students admitted in primary school one are developing the habit of theft and they run away with their classmates, books, copies, pen, etc. What would you like to do for improving such behaviors? মানে কোনো সময় যখন শিক্ষার্থীরা ভর্তি হয় এই স্কুলে, অনেক সময় তাদের মধ্যে একটা প্রবণতা দেখা যায়, চুরি করার প্রবণতা, কারো পেন নিয়ে চলে গেল, কারো খাতা চুরি করে চলে গেল, ক্লাসমেটদের অবশ্যই, কারো বুক চুরি করে নিয়ে চলে গেল, কারো টিফিন বক্স চুরি করে নিয়ে চলে গেল। তো বলছি এই ধরনের আচরণটাকে উন্নতি মানে এই আচরণ তো উন্নতি না, মানে এই আচরণটাকে ঠিক করার জন্য তুমি কি করবে? হোয়াট উড ইউ লাইক টু ডু, মানে তুমি কি করবে? এখানে দেখো 4টে অপশান দিয়েছে। সরি, ক্যাচ ফার্স্ট টাইম, গিভ হিম স্টার্ন ওয়ার্নিং, প্রথমে ধরলে আর তাকে তুমি একটা ওয়ার্নিং দিলে, ওকে। দেন বললো হোয়েন ইউ ক্যাচ সেকেন্ড টাইম, যখন তুমি দ্বিতীয়বার ধরবে তখন তাকে ফিজিক্যাল পানিশমেন্ট দিলে, মানে মারলে। হোয়েন ইউ ক্যাচ থার্ড টাইম, গিভ হিম এ নোট অফ রেস্ট্রিকশন, তাকে বললে তৃতীয়বার যখন তুমি তাকে ধরলে তখন বললে আমি কিন্তু তোমাকে রেস্ট্রিক্ট করে দেবে, মানে ক্লাস সাসপেন্ড করে দেবো, তুমি এতদিন ক্লাসে আসতে পারবে না বা স্কুলে আসতে পারবে না। নেক্সট বলেছো হোয়েন ক্যাচ হিম, কিপ ভিজিলেন্ট আইজ অন হিম, আস্ক থরলি অ্যান্ড কল হিজ প্যারেন্টস, অবশ্য করে কিন্তু কী করবো, আমি তার উপর ধরো অনেকক্ষণ এক দৃষ্টিতে তাকিলাম, হয় না কেউ অন্যায় করলে অনেকক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে থাকা, ওরকম করলাম, তাকে বারবার জিজ্ঞাসা করলাম এবং কী করলাম, তার বাবাকে ডাকলাম, অবশ্য করেই কিন্তু এই পয়েন্টটাই হবে তার আচরণে উন্নতি করার জন্য। নেক্সট আমরা চলে যাই পরের পয়েন্ট, কী বলছে, দ্য এফেক্টিভ মেথড অফ মডিফিকেশন অফ চিলড্রেন্স বিহেভিয়ার, ওই বাচ্চাদের আচরণ উন্নতি করার জন্য, মডিফাই করার জন্য, ঠিক করার জন্য কোন অপশানটি এখানে সব থেকে বেস্ট? রিওয়ার্ড, পানিশমেন্ট, ব্লেম, রেস্ট্রিকশন। রিওয়ার্ড করবে, যে তুমি যদি এটা করো তাহলে তুমি যদি এই আচরণটা না করো তাহলে তোমাকে আমি এই উপহারটা দেবো। পানিশমেন্ট দেবে, শাস্তি দেবে, ব্লেম দোষারোপ করবে, না রেস্ট্রিকশন, মানে রাস্ট্রিকশন করে দিলে, মানে তাকে রাস্ট্রিকেট করে দিলে ক্লাস থেকে, সেটা করো। অবশ্যই তাকে পুরস্কার দেবো, মানে আমি তোমাকে চকলেট দেবো তুমি যদি আর এই দুষ্টুমিটা না করো, আমরা করে থাকি না ছোটোদের, তো সেরকম। নেক্সট চলে যাই, গিফটেড স্টুডেন্ট। আচ্ছা, gifted students are convergent thinkers, divergent thinkers, extrovert thinkers, very hard working. দেন গিফটেড স্টুডেন্টস কাদের বলা হয়েছে তোমরা তো নিশ্চয়ই জানো, কারণ যাদের ক্ষমতার একেবারে আপার লেভেল, মানে একদম অন্য ধরনের ক্ষমতা থাকে এক একজন শিশু বাচ্চাদের হয়ে থাকে, মানুষের হয়ে থাকে। তো বলছি গিফটেড স্টুডেন্টস আর কি, কনভার্জেন্ট থিঙ্কার্স, ডাইভার্জেন্ট থিঙ্কার্স, না এক্সট্রোভার্ট, না ভেরি হার্ড ওয়ার্কিং কিন্তু নয় গিফটেড স্টুডেন্টসরা, কারণ তাদের এমনি ক্ষমতা, গিফটেড হয়ে রয়েছে তারা, হার্ড ওয়ার্কিং কী হবে। নেক্সট এক্সট্রোভার্ট, মানে
কি বলবো, ডাইভারজেন্ট থিঙ্কার্স, আর আরেকটা পয়েন্ট হচ্ছে কনভার্জেন্ট থিঙ্কার্স, ঠিক আছে। তো এখানে কিন্তু গিফটেড স্টুডেন্টস আর হবে ডাইভারজেন্ট থিঙ্কার্স। ওকে, নেক্সট আমরা পরেরটাতে চলে যাই। গিফটেড স্টুডেন্টস আর নিড সাপোর্ট অর্ডিনারিলি, ক্যান ম্যানেজ দেয়ার স্টাডিজ উইদাউট এ টিচার। নেক্সট পয়েন্ট, ক্যান বি গুড মডেলস ফর আদার স্টুডেন্ট আর ক্যান নট বি লার্নিং ডিসেবলড। আচ্ছা, এই যে গিফটেড স্টুডেন্ট মাত্র বললাম যাদের ক্ষমতাটা অন্য ধরনের হয়ে থাকে, তাদের কি কোনো টিচারের দরকার আছে? নেই। আচ্ছা, নিড সাপোর্ট অর্ডিনারিলি মানে খুব সাধারণ একটা সাপোর্টের দরকার, অত্যাধিক সাপোর্টের দরকার নেই, এটাই কিন্তু হবে আসল। কারণ তারা তো অলরেডি গিফটেড হয়েই রয়েছে, ক্ষমতাই তাদের আলাদা। সেকেন্ড পয়েন্টটা দেখো, ক্যান ম্যানেজ দেয়ার স্টাডিজ উইদাউট এ টিচার। ঠিক আছে, একদম যে উইদাউট টিচার তারাও কিন্তু ম্যানেজ করতে পারে না, গিফটেড স্টুডেন্টদেরও কিন্তু টিচার লাগে, কিন্তু সেটা কি অর্ডিনারিলি সাপোর্ট লাগে জাস্ট। ক্যান বি এ গুড মডেল ফর আদার স্টুডেন্ট, কখনোই একটা গুড মডেল হতে পারে না, কারণ গিফটেড স্টুডেন্টদের লেভেল বারবার বলছি একেবারে অন্যরকম হয়। আর ক্যান নট বি লার্নিং ডিসেবল, লার্নিং ডিসেবল মানে পঠন অক্ষমতা বা শিক্ষণে অসুবিধা হচ্ছে, সেটাও তো গিফটেড স্টুডেন্টরা কখনো হবে না। তাহলে এই পয়েন্টটাই হচ্ছে তার উত্তর। নেক্সট, গিফটেডনেস ইজ ডিউ টু জেনেটিক মেকআপ, এনভায়রনমেন্ট মোটিভেশন, কম্বিনেশন অ্যান্ড এ অ্যান্ড বি, নাকি সাইকোলজিক্যাল ফ্যাক্টর। গিফটেডনেস মানে এই যে খুব ভালো ক্ষমতা, সেটা কোথা থেকে আসে? অবশ্যই একটা তার জিনগত ব্যাপার থাকবে, আবার এনভায়রনমেন্টেরও ব্যাপার থাকবে। তাহলে কোনটা হবে না, কম্বিনেশন অফ এ অ্যান্ড বি। আচ্ছা, লার্নিং গিফটেড স্টুডেন্ট এমনি মানে এনভায়রনমেন্টের দ্বারা শুধু হয় না, বা শুধু জিনগত থাকলেই হয় না, দুটোই কিন্তু দরকার পড়ে, যার জন্য এ অ্যান্ড বি দুটো হবে। আচ্ছা, নেক্সট 14, লার্নিং ডিসেবিলিটি ইজ কল্ড ডিসপ্লেক্সিয়া, ডিসক্যালকুলিয়া, ডিসলেক্সিয়া, ডিসপ্যাসিয়া। এখানে লার্নিং ডিসেবিলিটি কিন্তু মোটর স্কিল, মোটর স্কিল মানে ধরো লাফাতে পারা বা পেন দিয়ে লিখতে পারা বা হাঁটা, এই এটা হচ্ছে মোটর স্কিল, মানে শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো সঠিক দক্ষতা দিয়ে যে যে জায়গায় ব্যবহার করা দরকার সেই সেই জায়গায় সে ব্যবহার করতে পারছে কিনা, সেটাকে বলছে লার্নিং ডিসেবিলিটি ইন মোটর স্কিলের ক্ষেত্রে। তাহলে সেইটা যে পারছে না মানে ডিসেবিলিটি, যে যার এই ক্ষমতাটা নেই সেটা কোনটা, এই মোটর স্কিলের ক্ষেত্রে এই ডিসেবিলিটিটা কোনটাকে বলছে? ডিসপ্লেক্সিয়া, ডিসক্যালকুলিয়া, ডিসলেক্সিয়া, ডিসফেসিয়া। ঠিক আছে, ডিসফেসিয়া মানে বলছে স্পিচ ডিফিকাল্টি, মানে কথা বলতে অক্ষম, ঠিকমতো কথা বলতে পারে না। ডিসলেক্সিয়া বলছে পঠন অক্ষমতা, মানে ঠিকমতো পড়তে পারে না। ডিসক্যালকুলিয়া বলছে যে ধরো কোনো অঙ্কের সমাধান করতে পারছে না বা কোনো নম্বর বুঝতে অসুবিধা হচ্ছে, ম্যাথের ক্ষেত্রে কোনো নাম্বার বুঝতে অসুবিধা হচ্ছে। আর ডিসপ্লেক্সিয়া বলছে যে তাদের মানে ব্রেনের কন্ডিশনটা এরকম যে দে কান্ট কন্ট্রোল দেয়ার বডিজ কোঅর্ডিনেশন অ্যান্ড মুভমেন্ট, মানে তুমি যদি একটা বল ছুড়ে দাও সে বলটাকে ধরতে পারবে না, কখন ক্যাচটা ধরতে হবে, বলটা কখন তার কাছে আসবে, কী গতিতে আসবে সে বুঝতে পারে না, সেটা হচ্ছে গিয়ে কিন্তু ডিসপ্লেক্সিয়া। বোঝা গেল? মানে ডিসপ্লেক্সিয়া হচ্ছে এমন একটা সিচুয়েশন যে দে হ্যাভ এ ব্রেন কন্ডিশন হুইচ মিনস দে ক্যান নট কন্ট্রোল দেয়ার বডিজ কোঅর্ডিনেশন অ্যান্ড মুভমেন্ট, এটা হচ্ছে ডিসপ্লেক্সিয়া। নেক্সট, লার্নিং ডিসেবিলিটি। লার্নিং ডিসেবিলিটি আমরা আগেও বললাম পঠন অক্ষমতা, তাহলে এটা কি? এই লার্নিং ডিসেবিলিটি কি স্টেবল স্টেট, মানে এটা কি উন্নতি করা যায় না, সেটাই বলছি। ইজ এ ভেরিয়েবল স্টেট, মানে বিভিন্ন রকম পর্যায়ে থাকতে পারে, কেউ কম, কেউ কারোর বেশি লার্নিং ডিসেবিলিটি থাকতে পারে, কারোর ঠিক হয়ে যেতে পারে তাড়াতাড়ি, কারোর ধর একটু কম ঠিক হলো, এরকম, সেটাই বলছে ভ্যারিয়েবল স্টেট। নেক্সট বলছে নিড নট ইম্পেয়ার ফাংশনিং, মানে কোনো দরকার নেই এটাকে উন্নতি করার, ঠিক আছে। আর ডাজ নট ইমপ্রুভ উইথ অ্যাপ্রোপ্রিয়েট ইনপুট, মানে কোনো ইনপুট দিয়েও এর উন্নতি করা যায় না। এই চারটে পয়েন্ট কোনটা হবে? ইজ আ ভেরিয়েবল স্টেট, কারণ এর বিভিন্ন রকম স্টেট রয়েছে, বিভিন্ন রকম অবস্থা রয়েছে, ঠিক আছে। নেক্সট আমরা চলে যাই, ব্লুম ট্যাক্সোনমি ইজ আ হায়ারার্কিক্যাল অর্গানাইজেশন অফ অ্যাচিভমেন্ট গোলস, কারিকুলার ডিক্লারেশন, রিডিং স্কিল, কগনিটিভ অ্যাবিলিটি। ব্লুম ট্যাক্সোনমি তোমরা সবাই পড়েছো, ওখানে অনেক রকম রয়েছে, কগনিটিভ লেভেল, আন্ডারস্ট্যান্ডিং লেভেল, এরকম অনেক অ্যাপ্লিকেশন লেভেল, অনেকগুলো পর্যায় রয়েছে। তাহলে সেটা কী অর্গানাইজেশনটা কিসের? অবশ্যই কিন্তু কগনিটিভ অবজেক্টিভ। কেউ যদি ব্লুম ট্যাক্সোনমি পড়ে থাকো তাহলে কিন্তু উত্তরটা তাদের কাছে খুব সোজা। আচ্ছা, নেক্সট, ইফ স্টুডেন্টস রিপিটেডলি মেক এরর ডিউরিং লার্ন দ্য টিচার শুড, মানে কেউ শিখতে শিখতে যদি ক্রমাগত ভুলই করে যায় তাহলে শিক্ষক কী করবে? শিক্ষক মেক দ্য চেঞ্জেস ইন ইনস্ট্রাকশন টাস্ক, মানে যে কাজটা করাচ্ছে সেই ইনস্ট্রাকশনগুলো চেঞ্জ করে দেবে যেহেতু বা ছেলে বা মেয়েটা বা শিক্ষার্থী ভুল করছে। নেক্সট, লিভ দ্য লেসন ফর সাম টাইম, কিছুক্ষণের জন্য বিরতি দিয়ে দেবে, এই লেসনটা থাক, তুমি অন্য একটা করো, পরে আবার এটা করবে, এরকম কিছু একটা করবে। নেক্সট, আইডেন্টিফাই দ্য স্টুডেন্ট অ্যান্ড টক টু দ্য প্রিন্সিপাল, সেই স্টুডেন্টটাকে আইডেন্টিফাই করবে আর প্রিন্সিপালের সাথে কথা বলবে যে বাচ্চাটা বা ছেলেটা বা মেয়েটা পারছে না। মেক দ্য স্টুডেন্ট স্ট্যান্ড আউটসাইড ইন ক্লাসরুম, ক্লাসরুমের বাইরে দাঁড় করে রেখে দেবে, অবশ্য করে কিন্তু সি, মানে তাকে যে ছেলে বা মেয়েটা পারছে না তাকে আইডেন্টিফাই করবে, বারবার ভুল করছে একই জিনিস,
আর প্রিন্সিপালকে সেই সম্পর্কে জানান। নেক্সট প্রশ্ন, হোয়াট উড ইউ ডু লাইক টু মডিফাই দ্য বিহেভিয়ার অফ স্টাবন চাইল্ড, মানে খুব জেদি বাচ্চার আচরণ মডিফাই করার জন্য তুমি কি করবে? টোটাল নেগলেক্ট, ডিজায়ার স্যাটিসফ্যাকশন, মানে একদম নেগলেক্ট করবে তাকে, অথবা তার স্যাটিসফ্যাকশন পূরণ করবে, নাকি এফোর্টস টু অ্যাডভাইস হিম ইন আ হার্শ ম্যানার, খুব এফোর্ট করবে তার ম্যানার্সটাকে ঠিকঠাক করার জন্য, যে অ্যাডভাইস হিম ইন আ হার্শ ম্যানার, খুব এফোর্টস টু অ্যাডভাইস হিম ইন আ হার্শ ম্যানার, আর ডিউরিং নর্মালি ইন আ নর্মাল গিভিং হিম অ্যাডভাইস নট টু শো সাচ এ বিহেভিয়ার, তাকে স্বাভাবিকভাবে বলবো যে এরকম ধরনের বিহেভিয়ার কিন্তু তুমি করো না, যদি বাচ্চাকে বলবে। এটাই কিন্তু উত্তর, বোঝা গেল। নেক্সট, হুইচ ওয়ান is correct sequence of motivation cycle? Need, incentive, drive, নাকি নিড মানে তাড়না, ইনসেন্টিভ আর ড্রাইভ। নিড মানে হচ্ছে চাহিদা, সরি, আরেকটা বলছে ইনসেন্টিভ, ড্রাইভ, নিড, ড্রাইভ, নিড, ইনসেন্টিভ, নিড, ড্রাইভ, ইনসেন্টিভ। মোটিভেশনের জন্য সবার প্রথম আমাদের কী দরকার? অবশ্যই চাহিদা, প্রথম স্টেজ, সবার প্রথম চাহিদার দরকার। নেক্সট কী দরকার? চাহিদার জন্য আমাদের কী হবে? তাড়না তৈরি হবে, তারপরে কিন্তু আমরা সেই ইনসেন্টিভ পাবো। তাহলে এটাই কিন্তু সঠিক উত্তর। নেক্সট চলে যায়, দ্য রিজন অফ মেকিং মিড ডে মিল, এই স্কুলগুলোতে মিড ডে মিল দেওয়া হয়, অ্যারেঞ্জ করা হয়, তার কারণটা কি? গভর্নমেন্ট যে অ্যারেঞ্জমেন্টটা করে তার কারণ কি? যে দ্য পুওর চাইল্ড ক্যান টেক রিকোয়ার্ড নিউট্রিশন, মানে এই পুওর গরিব বাচ্চারা ঠিকঠাক পুষ্টি পাবে, না দ্য চাইল্ড ক্যান রিডিউস দেয়ার ফ্যাটিক, মানে তার ক্লান্তি দূর হবে খাওয়া দাওয়া করে, নাকি দ্য চাইল্ড ফিল লিবারেটেড ফ্রম অল ডিসিপ্লিনারিয়ান মেজার্স ডিউরিং দিস আওয়ার্স, আর নাকি অল অফ দ্য অ্যাবভ, নাকি তিনটে? অবশ্যই করেই কিন্তু দ্য চাইল্ড ক্যান রিডিউস দেয়ার ফ্যাটিক, মানে তাদের ক্লান্তিটা দূর হবে। বোঝা গেল? এই হচ্ছে 20টার তোমাদের প্র্যাকটিস সেট দিলাম, আজকে এই পর্যন্তই থাক। নেক্সট আমি আবার আরেকটা প্র্যাকটিস সেট নিয়ে আসবো। পরের আপডেট পেতে থাকতে তোমাদের আমার চ্যানেলটিকে, পরের আপডেট পাওয়ার জন্য তোমরা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, যত পারবে প্রচুর পরিমাণে একটু শেয়ার করো, আর লাইক করে যেও, আর কমেন্ট করো অবশ্যই।